সিপিএম এবং বিজেপির প্রকাশ্য জনসভাকে কতটা টেক্কা দিল কংগ্রেসের জমায়েত? মঙ্গলবারের জনসভার দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। তাই বিধানসভায় চতুর্থ শক্তিশালী দল কংগ্রেসের প্রকাশ্য সমাবেশ রাজনৈতিক মহলকে কতটা প্রভাবিত করেছে তা অবশ্যই আলোচ্য বিষয়। তবে কর্মী সমর্থকদের জমায়েত যেমনই হোক না কেন, সমাবেশ মঞ্চে সেবাদল সর্বভারতীয় সভাপতি লালজি দেশাই এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা সহ কংগ্রেসের ৩ বিধায়ক এবং প্রথম সারির নেতৃত্বদের উপস্থিতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় জমায়েত থেকে শাসক বিজেপিকে তীব্র আক্রমণ করা হয়। বিজেপি আরএসএস এর দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি আগামী দিনের রাজ্য রাজনীতিতে ভূমিকম্প হবে বলে হুঙ্কার দিয়েছে বক্তারা। তবে শাসক বিজেপির পাশাপাশি ২ বছর আগে জোট সঙ্গী সিপিএম এর সমালোচনা করে কংগ্রেস নেতৃত্বরা অন্য বার্তা দিল কি? কোন নির্বাচন ছাড়াই রাজ্য রাজনীতিতে পরপর ৩টি প্রধান রাজনৈতিক দলের এই প্রকাশ্য সমাবেশ বিশেষ ইঙ্গিতপূর্ণ। তাই প্রশ্ন জাগে, মঙ্গলবারের জমায়েত প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকদের কতটা উজ্জীবিত করবে? সাংগঠনিক শক্তি যাচাইয়ের এই পরীক্ষায় পাশ করতে পারল কি কংগ্রেস? ২০১৮ নির্বাচনের আগে দল থেকে মুখ ফিরিয়ে নেওয়া কর্মী সমর্থকেরা আবার ফিরবে কি কংগ্রেসের ঘরে? তবে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, বিভিন্ন প্রদেশে দলে যখন বিভীষণদের চিহ্নিতকরণ চলছে, স্থানীয় নেতৃত্বদের নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বদের কঠোর মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। সেই সময়ে বর্তমানে প্রদেশ কংগ্রেস কতটা সংগঠিত আছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে কংগ্রেসের জমায়েত তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ টকশোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট সাংবাদিক, রয়েছেন মণিময় রায় এবং সঞ্জীব দেব। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। মণিময়, প্রথমে আপনার কাছে আসি, কি মনে হলো আজকের সমাবেশ দেখে বা জমায়েত দেখে? কতটা সফল বলে মনে করছেন? সাফল্য নিরিখটা ওই আগের বার যখন আমরা বসেছিলাম, সাফল্যের ব্যাপারটা মানে দুটো দিক আছে। এটা সাফল্য দিক হচ্ছে জনসংখ্যার, মানে ওদের উপস্থিতির হার যদি বলি, সর্বভারতীয় কংগ্রেসের এখন যা পরিস্থিতি এবং ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের যা পরিস্থিতি, যে উপস্থিতি নিশ্চিতভাবেই তাদের হয়তো উৎসাহিত করতে পারে। কারণ ১,০০০-২,৫০০ থিঙ্ক যাই হয়ে থাকুক, আমি তো অতটা কাউন্ট করতে পারিনি, যেটাই হয়ে থাকুক উপস্থিতি। এবং দীর্ঘদিন পরে আগরতলা শহরে এত বড় একটা সভা তারা করলেন, আমার ভাষায় এটা কোট আন কোট এত বড়। কিন্তু আবার যদি এটা তুলনামূলক আলোচনা করেন যে একেবারেই নগণ্য অন্য দলের সাথে, ফলে এই উপস্থিতির ব্যাপারটা এইভাবে দেখছি। তবে যেটা আপনি আপনার শুরুতেই যেটা বলছিলেন যে দলের যে নেতৃত্ব, মানে পিসিসি, দ্যাট ইজ রাজ্য নেতৃত্বে, এই রাজ্য নেতৃত্বের উপস্থিতিটা কিন্তু লক্ষণীয়। ইদানিংকালে মানে রাজ্যের নির্বাচন হয়ে যাওয়ার পরে, ২৩-এর নির্বাচনের পরে তাদের ৩ বিধায়কের যে বিভিন্ন কাজে কর্মে ইত্যাদিতে, এতে কিন্তু একটা মানে সন্দেহের বার্তা গিয়েছিল যে আদৌ তারা পিসিসির সঙ্গে কত, রাজ্য কংগ্রেসের সঙ্গে কতটা। তবে অবশ্যই মানে মানে একটা কথা অকপটে বলা যেতে পারে, সেটা হচ্ছে সুদীপ রায় বর্মন কিন্তু যথেষ্ট সপ্রতিভ ছিলেন সবসময়। ২৩-এর নির্বাচনের পরে মানে সবসময় উনি, যদিও উনি ওয়ার্কিং কমিটির মেম্বার এআইসিসি, ফলে ওনার একটা সবসময় মানে কংগ্রেস ভবনে যাতায়াত ইত্যাদি ইত্যাদি সবকিছুতেই ছিল অনেক ক্ষেত্রেই। তবে তুলনামূলকভাবে বিরোধী সিনহাকে অনেকটাই কম পাওয়া গেছে। কিন্তু আজকের এই সভাতে অন্তত মঞ্চে তাদের পাওয়া গেছে। আপনি যে কথাটা বলেছেন এটা কারেক্ট, যে সেই দিক থেকে অবশ্যই কংগ্রেসের যে গ্রাসরুট লেভেল, কতটুকু গ্রাসরুট লেভেলের গ্রাস কতটুকু আছে আমি জানি না, কিন্তু দেখতে হবে। তো এই জায়গার পরিপ্রেক্ষিতে অবশ্যই উৎসাহব্যঞ্জক তাদের কাছে নিশ্চয়ই হবে। তবে এই মুহূর্তে এই রাজ্যের যে রাজনৈতিক যে বিষয়টা, এটা এখন ওই আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের ট্রানজিশন পিরিয়ড চলছে রাজনৈতিক বিষয়টা। আমি ৩ দলের ক্ষেত্রেই কিন্তু বলছি, যার ফলে আমরা যারা সাংবাদিকতা করি
সঞ্জীব মানে দীর্ঘ অভিজ্ঞতা, আরো সুন্দর বলতে পারবেন। আমরা যারা সাংবাদিকতা করি আমাদের ক্ষেত্রে খুব ভালো হলো যে তিনটে জনসভা দেখার একটা সৌভাগ্য হলো। আমাদের সৌভাগ্য হলো এই কারণে, অনেকদিন পরে তো নির্বাচন কাছাকাছি সময়ে নেই, একে সামনে রেখে তিনটে জনসভা, একটা সাংগঠনিক, একটা পিওরলি সাংগঠনিক ছিল সিপিআইএম এর জনসভা, পরেরটা দ্বিবার্ষিক, তারা কি করেছেন না করেছেন আরো অনেক বেশি হয়তো কথাবার্তা বলার সুযোগ ছিল। তো আর কংগ্রেসের এটা হচ্ছে পুরোপুরি সাংগঠনিক, এটা হচ্ছে তাদের এআইসিসির একটা সিদ্ধান্ত ক্রমে সমস্ত মানে রাজধানীতে আগে করবে এবং বছর ভিত্তিক তাদের কর্মসূচি রয়েছে। এবং তিপ্রামথা যারা 23-এর নির্বাচনে জোটে ছিলেন না, পরে জোটে এসেছেন, মানে লোক জোটে এসেছেন ধরে নিচ্ছি আর কি, যদি নির্বাচনের পর প্রথম একদম প্রধান বিরোধী দল ছিলেন, প্রধান বিরোধী দল ছিলেন, তারাও কিন্তু একটা জনসভা করেছেন রিসেন্টলি দক্ষিণ ত্রিপুরা, এবং ভালো জনসভাটা ভালোই করেছে। ফলে এই জনসভার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের ক্ষেত্রে, সংবাদপত্রের ক্ষেত্রে, সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক আছে। অনেকদিন পর্যন্ত আমরা এগুলো নিয়ে নাড়াঘাটা করতে পারবো। এবার এই সমাবেশ থেকে বা এই যে জমায়েত থেকে কি ধরনের বক্তব্য এসছে এবং সেই বক্তব্যের কিভাবে খণ্ডন করা হচ্ছে এবং সেই সব বক্তব্যে কি বার্তা বহন করছে সেসব বিষয় নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। কিন্তু সঞ্জীববাবু, আপনি দেখেছেন আজকের সমাবেশ এবং আগের দুটো সমাবেশও আপনারা দেখেছেন, এবং আজকের সমাবেশ কংগ্রেসের কতটা সফল বলে আপনি মনে করছেন? কংগ্রেসের কতটা সফল সেটা অবশ্যই আলোচ্য বিষয়। তবে আমি এই মুহূর্তে যে জিনিসটা একটা লক্ষ্য করছি যে মানে মাঝখানে একটা দীর্ঘ সময় গেছে যখন মনে হয়েছে যে একটা রুলিং পার্টি ছাড়া অন্য দলগুলির অস্তিত্ব আছে কিনা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছিল। একটা বহুদলীয় সংসদীয় ব্যবস্থায় আমরা যদি বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে, তাদের বক্তব্য নিয়ে জনগণের সামনে আসবে, এই সমস্ত জনসভা বা ইত্যাদি কর্মসূচির মধ্য দিয়ে, সেইটাই প্রত্যাশিত। মাঝখানে একটা সময়ে তার একটা অনুপস্থিতি ছিল, সেটা ফলে মনে হতো যে রাজনীতিটা বোধহয় একতরফা একই ধাঁচে চলে যাচ্ছে। সেই থেকে আমরা একটু নিস্তার পেলাম, এইটুকু আশ্বস্ত হওয়ার মতো পরিস্থিতি হয়েছে যে সবগুলি রাজনৈতিক দলই এই বহুদলীয় ব্যবস্থায়, সব রাজনৈতিক দল কর্মসূচি নিয়ে মাঠে থাকবে, এইটাই তো প্রত্যাশিত, এটাই সকলে আশা করেন। এবং এখন এই গত অল্প সময়ের মধ্যে আমরা পরপর 3টে জনসভা দেখে সেই বার্তাটাই আমরা পাচ্ছি, এবং রাজ্যের মানুষও এই ব্যাপারে আশ্বস্ত হতে পারছে যে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ বা প্রাপ্তি অপ্রাপ্তি, শাসক দল নিশ্চয়ই তার প্রাপ্তির কথাটা বেশি করে বলবে, বিরোধীরা অপ্রাপ্তির কথা বলবে, তাইলে সব অংশের মানুষের বক্তব্যটাই সামনে আসবে। এই যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা ইদানিং কালে অল্প কিছুদিনের মধ্যে আমরা দেখলাম যে সামনে এসেছে। 3টা রাজনৈতিক দলই তাদের বক্তব্য সামনে তুলে ধরেছেন, এবং সেই দিক থেকে আজকে জনসভায় কংগ্রেসের এই রাজ্যে যে পরিস্থিতিটা, আমরা যত 18 ঠিক আগ মুহূর্তের পরিস্থিতিটা যদি চিন্তা করি, যে কংগ্রেস মানে ঘর ফাঁকা হয়ে গিয়েছিল, সেই কংগ্রেস সেখান থেকে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সেটা প্রথম দিকে প্রায় ছিলই না, গত নির্বাচনে তো তারা সিপিএম এর সঙ্গে জোট করে 3টে আসনে জয়ী হতে পেরেছিল। কিন্তু এখন যে পরিস্থিতিটা চলছে, তারা এককভাবে নিজেদের একটা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। যে আজকে উপস্থিতিটা কতটা, তার চাইতে বড় কথা হচ্ছে তাদের যে মানে একটা মানসিক প্রস্তুতি তৈরি হয়েছে যে আমরা মানুষের কাছে যাব, মানুষের সঙ্গে কথা বলবো, আমাদের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেব। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এইটাকে একটা সামগ্রিক আমাদের বহুদলীয় গণতন্ত্রের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক বলে মনে করা যেতে পারে। একদম খুব সুন্দর বলেছেন আপনি। আমাদের গণতন্ত্রে বিরোধী দলদেরও কিন্তু বিরাট বড় ভূমিকা থাকে, এবং সেই জায়গায় বিরোধী দল এই ধরনের সমাবেশের মাধ্যমে জনগণের কাছে বা গণদেবতাদের কাছে বার্তা রাখেন, এবং সেই বার্তার একটা নিশ্চয়ই একটা গুরুত্ব থাকে, অন্যরকম গুরুত্ব থাকে। কিন্তু কংগ্রেসের কথা আপনি বলছিলেন, কংগ্রেসের ঘর ফাঁকার কথা। আমি এই মুহূর্তে আলোচনার শুরুতে একটু আমি জাস্ট দর্শক বন্ধুদের মনে করে দিতে চাইবো, যদি আমরা
কংগ্রেসের সমর্থনের কথা, সংসদীয় রাজনীতিতে কংগ্রেসের সমর্থনের কথা রাজ্যের আমরা একটু দেখি। সে 1988 সালে 37.33% ভোট পেয়ে 25টি আসন দখল করেছিল এবং সরকারে গেছিল টিউজিএস এর সঙ্গে জোট করে কংগ্রেস। তারপর 25 বছরের বাম আমলে কংগ্রেসের ভোট শেয়ার 32 থেকে 36 এবং 36.53 মধ্যে ঘুরপাক খেয়েছে। প্রতি 5 বছর পর পর 32, 33, 32, 36, 36 এভাবে ছিল। 18তে যেটা হয়েছিল, কংগ্রেসের ঘর ফাঁকা হয়ে যাওয়ার পর তখন 1.79% নেমেছিল কংগ্রেসের ভোট শেয়ার। কিন্তু 2023-এ যেটা আপনি বলছিলেন যে আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছে কংগ্রেস, 2023 সালে বামফ্রন্টের সঙ্গে জোট করে সেখানে কিন্তু কংগ্রেসের ভোট শেয়ার 8.56, 8.56 গিয়ে দাঁড়িয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে কংগ্রেসের যে সভা করলো, আমরা কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ব্যাপারটায় আসবো, আগে একটু সবার ব্যাপারটায় আমরা আসি। প্রতিবার একটা রীতি হয়ে গেছে, যেটা আজ বিজেপির থেকে একটি সাংবাদিক সম্মেলনও করা হয়েছে আজ কংগ্রেসের সবার পর, এবং সেই সাংবাদিক সম্মেলনও কংগ্রেসের কে বা কংগ্রেস যে বিজেপি এবং আরএসএস কে আক্রমণ করেছে তাদের সভা থেকে, তার পাল্টা দিয়ে কংগ্রেস আমলের নানান দিনগুলোর কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের একটা রীতির কথা তুলে ধরা হয়েছে যে বারবার যখন এই ধরনের কোনো সমাবেশ হয় কংগ্রেসের, সেটা রাজধানীতে হোক বা অন্যত্র হোক, তখন সেখানে একটা প্রচার চালানো হয় যে কেন্দ্রীয় কোনো বড় নেতৃত্ব আসবেন, কখনো সোনিয়া গান্ধী, কখনো রাহুল গান্ধী। তো এবার যেমন শোনা যাচ্ছিল যে কানাইয়া কুমার আসছেন, কিন্তু শেষ বেলায় এরকম কেউ আসেন না। এটা কংগ্রেসের একটা রীতি হয়ে গেছে, এবং এটা কতটা প্রভাব ফেলে বিশেষ করে কর্মী সমর্থকদের মনোবলে, সেটা আপনাদের কাছে জানতে চাইবো, প্রথমে মনিমুদার কাছে, তারপর আপনার কাছে। আর পাশাপাশি আরেকটা কথা হচ্ছে যে আজ সেই সমাবেশ থেকে কিন্তু সেই যখন আমরা সিপিএম এর যখন সমাবেশ দেখেছিলাম, সিপিএম এর সমাবেশ থেকে যেই অভিযোগগুলো করা হয়েছিল, প্রায় একই রকম অভিযোগ কিন্তু আজ কংগ্রেসের সমাবেশ থেকে উঠেছে। সমাবেশ স্থলে আসার পথে অনেক বাধা সৃষ্টি করা হয়েছে, গাড়ি দেওয়া হয়নি, বাধারঘাট এবং অন্যান্য রেলওয়ে স্টেশন থেকে হেঁটে এখানে এসছে, যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন থেকে হেঁটে কর্মী সমর্থকরা এসছেন, এই ধরনের অভিযোগ উঠেছে। কি মনে করেন? প্রথম আপনি বলেছেন যে পার্সেন্টেজ অফ ভোট, এটা মানে শেয়ার আপনি যদি দেখেন 2018-র আগে 2013-র বিধানসভা নির্বাচনে যেটা কংগ্রেসের যে ভোট শেয়ার, আর 2018-র নির্বাচনে বিজেপির যে ভোট শেয়ারটা, এটা যদি আপনি লক্ষ্য করেন, তার দেখবেন অধিকাংশটা কংগ্রেস থেকে শিফট হয়ে গেছে, অধিকাংশটা গেছে, বামপন্থীদের থেকেও গেছে। নাহলে এতটা হুট করে প্রায় 40 অ্যাভাব চলে যাওয়াটা অসম্ভব। 4 বোধহয় ছিল 2013-তে বিজেপির ভোট শেয়ার। স্বাভাবিকভাবেই কংগ্রেসের একটা ভোট বিজেপির দিকে জাম্প করেছে। সেই ভোটটাকে আস্তে 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 সঞ্জীব দার সঙ্গে আমি 100% একমত যে কংগ্রেস উঠে দাঁড়ানোর চেষ্টা করছে 0 থেকে 3, তার মানে তো 300% ভোট সিট বাড়িয়ে ফেললো ইয়েতে আপনার বিধানসভায় বিতর্কের ক্ষেত্রে যদি হয়। এটা একটা দিক, কংগ্রেস উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। আজকের যে আলোচনার যে বিষয়বস্তু, বিশেষ করে কংগ্রেসের যে যিনি দীর্ঘদিনের এমএলএ কংগ্রেসের হয়ে এখন রয়েছেন, মাঝে বিজেপিতেও ছিলেন, এবং রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ বর্মনের যে বক্তব্য, এই বক্তব্য মানে পুরোপুরি আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, তিনটে ইয়েতেই মানে 3টে জনসভাতেই ব্যক্তি আক্রমণ হয়নি, একদম ব্যক্তি আক্রমণ কেউ করেনি। জনসভা বিজেপির ক্ষেত্রেও আমি বলে আমি ছিলাম, দেখেছি কেউ মানে এটা খুব ভালো লাগছে। কিন্তু আজকের জনসভায় মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্যক্তি মানে পোস্টটাকে নিয়ে কথাবার্তা বলেছে, এইসব সমালোচনাটাই ভুলভাল বলা নিয়ে এই ধরনের এই সমস্ত অমুকে একেবারে সরাসরি গালাগালি করে দেওয়া, এরকম কিছু হয়নি। এটা তিনটে জনসভাতে দেখেছি। এই যে শালীনতা বজায় রাখাটা, এটা কিন্তু আমাদের খুব উৎসাহিত করছে। সঞ্জীব দা যে গণতন্ত্রের কথাটা বললেন, এই গণতন্ত্রের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি। আর আমি যে জায়গাটায় ধরেছিলাম, সঞ্জীব দা আরেকটু তার অভিজ্ঞতা থেকে এগিয়ে নিয়ে গিয়েছেন, যে এই জায়গায় কংগ্রেস যে জায়গাটায় ছিল সেখান থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। এই যে চেষ্টাটা, এটা গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একেবারে 200% ঠিক যে আমরা একটা টাইমে মনে হচ্ছিল দুটো দলই বোধহয় এই রাজ্যে আছে, বা একটা দলই চালাচ্ছে, সমস্ত কিছু করছে, কর্মসূচি সব। বামপন্থীদের কিছু মিছিল টিছিল ইত্যাদি ইত্যাদি ছিল, যা ছিল। এই মুহূর্তে মনে হচ্ছে না, একাধিক রাজনৈতিক দল এই রাজ্যের গণতন্ত্রের যে লড়াইটা, এই লড়াইটার ভেতরে রয়েছে। কেউ
রক্ষা করার জন্য রয়েছে, কেউ গণতন্ত্র সঠিক আছে সেটা প্রমাণ করার জন্য রয়েছে, সেটাও একটা গণতান্ত্রিকতা। আর এই যে আক্রমণ প্রতি আক্রমণের কথা বলছেন, যে নীতির প্রশ্নে বিভিন্ন প্রশ্নগুলি রেখেছে, যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা, যেহেতু তিনি অ্যাসেম্বলিতে বসে বলেছেন, আমি বিরোধী দলনেতা হিসেবেই বলছি, যে ৮-১০টা প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নগুলি এখন আস্তে আস্তে আমরা আমাদের আলোচনার বিষয়ে এর পরবর্তী সময়ে আসবে এই রাজ্য স্তরে, যে এই 10টার যে তিনি যে অভিযোগগুলি 10টা অভিযোগ এনেছে, সেই 10টা অভিযোগের কটা জবাব পাওয়া গেল। নতুন করে কংগ্রেস কটা অভিযোগ এনেছে, বেশ কয়েকটা অভিযোগ এনেছেন, এই অভিযোগের কটা জবাব পাওয়া গেল। স্বাভাবিকভাবে এই জবাব এবং প্রশ্ন করা ইত্যাদির পরিবেশগুলি যদি ফিরে আসতে থাকে, এই যে আপনি যে লাস্ট যে জায়গাটায় গেলেন, যে গাড়ি আসতে দিচ্ছে না বা হেঁটে আসতে হচ্ছে, একটা রাজনৈতিক দল হেঁটে যদি জনসভায় আসে, এটা রাজনৈতিক দলের পক্ষেই ভালো। আমার ব্যক্তিগতভাবে আমি যতদিন ধরে পত্রিকা করছি, আমার অভিজ্ঞতা থেকে সেটা, মানে হেঁটে হেঁটে জনসভায় আসাটা ভালো, এটা একটা ভালো লক্ষণ। কারণ আপনি হঠাৎ করে জনসভায় যদি আপনি চার্টার্ড বিমান করে আসেন না, সেটা মানুষের প্রতি কিছু কিছু প্রশ্ন চিহ্ন ওঠে, বা আপনি একটা দলের প্রতি আনুগত্যটা সেটা প্রমাণ পাওয়া যায় সেখানে, কতটা হেঁটে এলেন, কিভাবে এলেন। না ক্যাডিল্যাক গাড়ি করে এলে পরে আনুগত্যটা অনেক বেশি শক্তিশালী হয়, বা চার্টার্ড বিমান করে এলে বলে অনেক বেশি শক্তিশালী হয়। ঘটনাটা কিন্তু তা না, মানুষ কিন্তু সেভাবে নেয় না, কারণ আমি জনসভার মাঝখানে দাঁড়িয়েছিলাম, তো আমি প্রশ্নগুলি পাই। ফলে এই যে জায়গাটা আপনি যে লাস্ট প্রশ্নটা করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে আসতে না দেওয়া, আসতে দেওয়া, এগুলি কিন্তু অভিযোগ আকারে আস্তে 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 এক সময় বাস্তবতা পেয়ে যায়। এটা সঠিক না। যদি এরকম হয়ে থাকে, আমরা তো কোনো জায়গায় গিয়ে ক্রস চেক করতে পারিনি যে না, তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি, আমাদের কাছে এরকম কিছু নেই। ওদের অভিযোগটাকেই যদি ধরি, তাহলে এভাবে ঘটনাটা ঠিক না। তবে সব মিলিয়ে এই যে 3টে জনসভার কথা আপনি তুললেন, 3টে জনসভার ক্ষেত্রে আমি সঞ্জীব দার সঙ্গে এই ব্যাপারে 100% একমত, যে আমাদের এই রাজ্যে এই যে প্রশ্ন করা, প্রশ্নের জবাব দেওয়া, এই যে বিষয়গুলি, এই পরিবেশটা মাঝে নষ্ট হয়ে গিয়েছিল একদম, এটা আবার যেন ফিরে আসার চেষ্টা হচ্ছে। এটা এলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ওকে, সঞ্জীববাবু, আপনার কি মনে হয় এই যে জায়গাগুলো, এই যে অভিযোগগুলো ওঠা হয়, এবং এটা সিপিএম এর জনসমাবেশের ঠিক সমাবেশ থেকে যেই ভাবে এই আসতে যাওয়া, বাধা, গাড়ি না দেওয়া, বা গাড়ি রেলওয়ে থেকে যারা এসছে, স্টেশন থেকে গাড়ি না পেয়ে হেঁটে এসছে, এই অভিযোগগুলো প্রায় সমানভাবে আজকে কিন্তু একইভাবে কংগ্রেসও করলো। আর পাশাপাশি একটা জিনিস জানতে চাইছিলাম, যে ওই যে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব বারবার আসবে বলে যে একটা প্রচার হয়, এবং তারপর কেন্দ্রীয় নেতৃত্ব আসে না, সেটা করলো। কানাইয়া কুমারের কথাটা বলেছেন, ওনারা প্রদেশ কংগ্রেস কেন ওরা বলবেন, কেন বললেন না, ওরা বুঝতে পারবেন। আমার কাছে একটা তথ্য আছে, আজকে মানে উনি কালকেই এই পাটনায় চলে এসেছেন কানাইয়া কুমার। ওইখান থেকে আজকে থেকে তার পদযাত্রা শুরু হওয়ার কথা, আজকে বা আগামীকাল সকাল থেকে পদযাত্রা শুরু হওয়ার কথা 3 দিনের। এই তথ্যটা তো ওদের কাছে থাকার কথা, ওরা কেন দিলেন না? সেটা কেন বারবার করা হয়, এবং কর্মী সমর্থকদের মনোবলে সেটা কত বড় ধাক্কা দেয়? নিশ্চিতভাবে এটা মানে কর্মী সমর্থকদের মধ্যে একটা ডিমোরালাইজিং এফেক্ট তো থাকবেই। কেননা আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনায় সবসময় একটা নেতার প্রতি মানুষের একটা, যারা নেতৃত্বে আসেন তাদের কাছ থেকে মানুষ অনেক কিছু শুনতে চান। তারা দলের নীতি আদর্শের কথা মানুষের কাছে বলবেন, মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি কি অভাব অভিযোগের কথাগুলি বলবেন। সেই দিক থেকে স্বাভাবিকভাবেই নেতারা আসবেন। কংগ্রেসের মধ্যে এই যে একটা ব্যাপার হয়েছে, আমরা 13 নির্বাচনে দেখেছি যে 13তেই তো এটা, যে প্রধানমন্ত্রী মনমোহন সিং এলেন কিন্তু জনসভা না করে চলে গেলেন, আগরতলায় জনসভা না করে চলে গেলেন। হ্যাঁ, এই যে পরিস্থিতিটা, এটা খুবই ভালো দিক নয়। একটা রাজনৈতিক দলের পক্ষে এটা খুব একটা পজিটিভ সাইড বলা যাবে না। তো এই দিক থেকে এই দলে যারা নেতৃবৃন্দ আরো বেশি দায়িত্বশীল হবেন, সেটা প্রত্যাশিত, এবং আশা করব আগামী দিনে তারা এই ব্যাপারে অনেক বেশি সচেতন হবেন।
কেননা একজন নেতা আসবেন বলে ঘোষণা হয়েছে, বিশেষ করে যেমন কানাইয়া কুমার, এটা সাম্প্রতিক রাজনীতিতে বেশ কিছু বছরে কানাইয়া কুমার একটা পরিচিত নাম, এবং কানাইয়া কুমারের বক্তব্য শোনার জন্য অনেকেই আগ্রহী থাকেন। এটা শুধু কংগ্রেসের বলে না, যে কোনো দলের লোকেরাই কানাইয়া কুমারের বক্তব্য শুনবে এইটা প্রত্যাশা করেন। কিন্তু সেই ব্যক্তি যদি শেষ সময় এইভাবে না আসেন, তাইলে এটা তো খুবই বেদনাদায়ক একটা। ঠিক, কেন কংগ্রেস এবং বিরোধী দল বারবার বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বলে আজও জনসভায় কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে কথা হয়েছে, বা আমাদের গতকালকে টকশোতেও কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে কথা হয়। কিন্তু এইভাবে যদি মিথ্যে প্রচার, এটাকে তো বারবার যখন একটা জিনিস যখন বারবার হয়, তখন অনেকেই বলছেন বা অনেকাংশের মানুষ মনে করছেন যে এটা এক ধরনের মিথ্যে প্রচার চালানো হয়, তারপর আলটিমেটলি সেই নেতৃত্ব আর আসে না। ওকে, আমরা একটু সমাবেশের কংগ্রেসের সাংগঠনিক শক্তির বৃদ্ধির বা যাচাই করার চেয়ে আজকে যে জমায়েতটা ছিল, সেখানে তিনটে জায়গায় আপনাদের একটু আলোকপাত চাইবো। এক, সঞ্জীববাবু আপনার কাছে আসছি প্রথমে, যে যুবদের অংশগ্রহণ, মহিলাদের অংশগ্রহণ এবং উপজাতি অংশের অংশগ্রহণ প্রায় চোখে পড়েনি। যুবদের অংশগ্রহণ ছিল এবং মহিলাদের অংশগ্রহণ মোটামুটি ছিল। এটা কি কোনো ইঙ্গিত করছে নিগোষ্ঠী অংশের জনগণের উপস্থিতি কিন্তু সেভাবে একদমই চোখে পড়েনি? নিগোষ্ঠী মানে উপজাতি অংশে এটা যেটা হচ্ছে যে যুবকদের মধ্যে একটা রাজনীতির প্রতি যুবকদের অনীহা দেখা দিয়েছে, এরকম একটা কথা সবসময় শোনা যায়। তবে ইদানিংকালে আমরা দেখছি সব রাজনৈতিক দলই এই বিষয়টাকে একটু গুরুত্ব দিচ্ছেন, যে যুব সম্প্রদায়কে আরো রাজনীতিতে আনা। এটা শুধু রাজনৈতিক দলের কথা না, বিভিন্ন সমাজ বিজ্ঞানীরাও মনে করেন যে যুব সমাজ রাজনীতির অঙ্গনে আরো এলে আগামী দিনে তারাই তো নেতৃত্ব নেবেন। সেই দিক থেকে আমরা আগেও একটা এখানে আলোচনা করেছি যে যেমন বিজেপি একটা প্রক্রিয়া নিয়েছে, তারা মন্ডল স্তরে 45 বছরকে বেঁধে দিয়েছে নেতৃত্বের জন্য। তেমনি সিপিএম দল তারা আমরা শুনে দেখেছি যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখেছি, তারা কিছু নতুন যুবক ছেলে মেয়েদের সামনে আনার চেষ্টা করছে। কিন্তু ত্রিপুরাতে সেইভাবে এখনো সেভাবে কিছু একটা নজরে পড়ছে না। কংগ্রেসের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, কংগ্রেসের তারা যুব সমাজ, কংগ্রেসটা এখনো সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না যে নতুন কোন মুখ সামনে এসছে। যদিও যুব কংগ্রেসের প্রেসিডেন্ট একজন নতুন মুখ এসেছে এবং সে যথেষ্ট সক্রিয় দেখছি আমরা, কিন্তু সেভাবে যুব সমাজকে আকর্ষণ করার মতো যে ব্যাপারটা, সেটা কংগ্রেস এখনো করে তুলতে পেরেছে বলে মনে হচ্ছে না। তবে আজকের সমাবেশে বেশ কিছু যুবক যে ছিল না তা নয়, ছিল। আশা করি যে সেটা হবে। আরেকটা যেটা বলছিলে যে উপজাতি সমাজের কথা, এইটা রাজ্যের আমাদের উপজাতি ক্ষেত্রে মধ্যে হিলি এরিয়াতে যে রাজনীতিটা, এটা একটা আমূল পরিবর্তন ঘটে গেছে 18 নির্বাচনের সময় থেকে। আচ্ছা, কেননা আমরা 13 নির্বাচনে দেখেছি 20টা উপজাতি সংরক্ষিত আসনের মধ্যে 19টাই বোধহয় ছিল সিপিএম এর, কিন্তু 13 নির্বাচনে গিয়ে সেটা তারা বোধহয় 1 না 2 নেমে এলো 18তে। হ্যাঁ, তো এই যে পরিস্থিতিটা হয়ে গেল, সেটা মানে আমূল পরিবর্তন। কেননা উপজাতি রাজনীতিতে সিপিএম এর বা কমিউনিস্টদের একটা প্রভাব আমরা সেই 50-এর দশক থেকেই দেখে এসেছি। হঠাৎ করে এই তাদের মধ্যে, উপজাতির মধ্যে থেকে তারা কেন বিচ্ছিন্ন হয়ে গেল, সেটা সিপিএম দলকেই আত্মসমালোচনা করতে হবে। তবে সেখানে একদম কেন শূন্যের ঘরে চলে এলো কেন, সেটা অবশ্যই। আমি 13 সালের নির্বাচনের পর পরবর্তী সময়ে আমি একটু আগের কথা বলছি, খোয়াইতে গণমুক্তি পরিষদের একটা সমাবেশের পর সেখানে তাদের বিভিন্ন মতামত দিয়েছিলেন। সেই একটা সুবিনিরে তাদের কিছু লেখাও প্রকাশিত হয়েছিল, যার মধ্যে ছিল মুখ্যমন্ত্রী মানিক সরকারের লেখা ছিল, নারায়ণ রূপিনী, ভানুলাল শাহ। সেগুলি আমি নিজেও এইগুলি থেকে একটা লেখা তৈরি করেছিলাম যে সিপিএম উপজাতিদের মধ্যে যে মধ্যবিত্ত শ্রেণী উঠে আসছে একটা, সেইটাকে সিপিএম একটু উদ্বিগ্ন হয়ে গেছে তাদের 13 সালে এটা তারা অনুধাবন করতে পেরেছিলেন। কিন্তু 18তে গিয়ে তারা এটাকে সংশোধন করতে পারলেন না, যার ফলে 18তে দেখলাম আমরা ব্যাপক
ভাবে এই যে মধ্যবিত্ত শ্রেণী আপনি বলছেন, উপজাতি অংশের মধ্যবিত্ত শ্রেণী উঠে আসছে, মানে তাদের আর্থসামাজিক একটা উন্নয়ন উন্নতি হচ্ছে, এবং সে কারণে সিপিএম এর উদ্বিগ্ন হওয়ার কারণ কি ছিল? তারা আনুগত্য হারিয়ে ফেলছিল, এরকম কিছু? সিপিএম এর যে সাংগঠনিক সিস্টেমটা ছিল গণমুক্তি পরিষদে, সেখানে এই নতুন প্রত্যাশাটাকে তারা ঠিকভাবে অ্যাকোমোডেট করতে পারেননি আমার মনে হয়। ওকে, সেই ক্ষেত্রে তাদের কিছুটা ব্যর্থতা হয়েছিল। এটাকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেই জায়গা তারা করে উঠতে পারেননি। তার মধ্যে এলো বিজেপি তো ইয়ে করলো। এর পরবর্তী সময়ে যখন নাকি তিপ্রামথা এলো, এটা আবার একটা নতুন ডাইমেনশন যোগ হলো। ঠিক, মানে 18 নির্বাচনের একটা আইপিএফটি ছিল ওই সময়, আইপিএফটির একটা আইপিএফটি ছিল জনপ্রিয়তা ছিল, কিন্তু তিপ্রামথা আসার পর এটার মধ্যে একটা রাজকীয় চলে এসেছে, রাজতন্ত্রের প্রতি একটা আনুগত্যের বিষয় নিয়ে আসা হলো। প্রদ্যোৎ বিক্রম কিশোর নিজেকে বোবাগ্রা বলে ইয়ে করতে আরম্ভ করল। তবে যেটা সর্বশেষ বলছি আমি, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে প্রদ্যোৎ কিশোর একাধিকবার এইরকম বলেছেন যে প্রয়োজনে আমরা বিজেপি থেকে সরকার ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। এবং গতকালের যে, আমি একটা ঘটনা বলি, গতকালে আমরা নর্থ ইস্ট কালার্সে আজকে আমরা খবরও বেরিয়েছে, আচ্ছা, সেই খবরটা হচ্ছে গতকালকে তারা এই প্রথম বিজেপি খুমুলুঙে একটা পার্টি অফিস উদ্বোধন করেছে। আচ্ছা, মানে এটা একটা বার্তা দিচ্ছে যে বিজেপি এবার নিজে উপজাতি এলাকায় নিজেদের সংগঠন বিস্তারের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু এই একটা না, আগামী দিনে তারা সারা রাজ্যেই বিভিন্ন জায়গাতে তাদের উপজাতি এলাকাগুলিতে বিজেপির প্রায় অফিস ছিলই না বলতে যায়, তারা সাংগঠনিক বিস্তারের একটা কার্যকলাপ বাড়াচ্ছে। এই সম্পর্কে আজকে খবরও বেরিয়েছে, আগামী দিনে আশা করি নিয়ে আরো হবে। ফলে ওইখানে যে একটা বড় রকম রাজনৈতিক পরিবর্তন আসতে চলেছে, তার এমন একটা ইঙ্গিত এখন থেকেই পাওয়া যাচ্ছে। এটা আগামী দিনে আমাদের আরো বেশি নজর রাখতে হবে। আগামী দিনে অবশ্যই সেখানে পাহাড়ে, গ্রাম পাহাড়ের রাজনীতির দিকে আরো বিশেষভাবে চোখ থাকবে সংবাদ মাধ্যমের। মনোবাবু, এখানে এই জায়গাটায় আপনি কি মনে করছেন যে উপজাতি অংশের রাজনীতি এবং কংগ্রেসের মধ্যে তার জনপ্রিয়তা, উপজাতি অংশের মধ্যে কংগ্রেসের জনপ্রিয়তা, আমরা সেই জোট আমল, কংগ্রেস টিউজিএস জোট আমল 88 থেকে 93 যারা দেখেছে, তারপর থেকে উপজাতি অংশের মধ্যে কংগ্রেসের তেমন কোনো প্রভাব কি আমরা দেখতে পেয়েছি? একটা অংশে আমি সঞ্জীবদার শেষ অংশটা থেকেই শুরু করি, যে এই নতুন করে সংগঠন বিস্তার করছে বিজেপি। আসলে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, যারাই ত্রিপুরা রাজ্যে বিধানসভায় খুব সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে, তারা প্রত্যেকেই এই এসটি সিট এবং এসসি সিটের উপরে জোর দিয়েই বেরিয়ে এসেছে। যারা এই দুটো জায়গায় যারা যারা সাফল্য অর্জন করতে পেরেছেন, এই 20 এবং 10টা সিট, এই 30টা সিটে যারা যারা সাফল্য অর্জন করতে পেরেছেন, তারাই ক্ষমতায় চলে এসেছেন। 88 থেকে 93 হিসাবটা, 88 সালের বামপন্থীদের রেজাল্ট অনেক বেটার ছিল, 25-এর কাছাকাছি সিট ছিল। এই জায়গায় দাঁড়িয়ে ওই তখন একটা আপনার উপদ্রুত অঞ্চল ঘোষণা করা, 3 দিনে 93 জনের খুন হওয়া, এক্সট্রিমিস্ট অ্যাটাক, অনেকগুলি বিষয় ছিল। এবার যে ঘটনাটা ঘটছে, যে এই তিপ্রামথার আসা বা তার আগে আইপিএফটি আসা, আপনি লক্ষ্য করলে দেখবেন আইপিএফটি 18 সালে যে সিটটা নিজেদের দখলে রাখতে পেরেছিল, সেটা কিন্তু 23 সালে পারলো না। কেন বল? একই তো ভোট। তার মানে ভোটটা ট্রান্সফার হয়েছে একটা জায়গায় তিপ্রামথার দিকে। এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মন তার নিজস্ব একটা কি কারণে উনি এটা জায়গাটা করতে পারলেন, তারও একটা তথ্য দেওয়া যেতে পারে। তার জায়গায় যেটা বিষয়, প্রদ্যোৎ কিশোর দেববর্মন কিন্তু 2019 সালে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তাহলে এই জায়গায় প্রদ্যোৎ কিশোর দেববর্মনের নিজস্ব যে কারিশমাটা কংগ্রেসের থেকে কেন হলো না, কেন দেখাতে পারলেন না? তিনি এই জায়গাটা এলেন। ওই যে প্রথম যে বাজারটায় সিএ এর নিয়ে মিছিলটা করার সময় পুলিশের গুলিতে যে ছেলেটা মারা গেল মাধববাড়িতে, মারা যাওয়ার পর থেকেই তো উনার মানে আবির্ভাব মুহূর্ত শুরু হলো। সেখান থেকে সেই সময় থেকে প্রদ্যোৎ কিশোর দেববর্মন বুঝতে শুরু করলেন যে উনি ওনার ওই জায়গাটাতে কিন্তু নার্ভটা বুঝে নিলেন। এর সঙ্গে যুক্ত হলো প্রথম ত্রিপুরাল্যান্ড,
এরপরে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এরপরে আর গ্রেটারের উপর আর কি কি আছে পরবর্তী সময় বোঝা যাবে। এরপরে ওই চুক্তিগুলির যে, এবং তার আগে ওই যে আপনার 17 বা 17 ঠিক পরে 18-র আগে আগে আমাদের এনসি দেব বর্মার নেতৃত্বে যেটা আমাদের বড়মোড়া পাহাড়ে যেটা আটকানো হলো, রোড ব্লকেজ ছিল, একই ঘটনা আপনারা যদি মনে করে থাকেন। ওই যে মাচা বাঁধা বা রোড ব্লকেজ কিন্তু অনেক ক্ষেত্রে অনেক পলিটিক্যাল দলকে সুযোগ করে দেয়। পশ্চিমবঙ্গও দেখেন রোড ব্লকেজ বা মাচা বেঁধে বসে যাওয়াটা পশ্চিমবঙ্গে একটা দলকে রাজনৈতিক একটা অঙ্গ। এই জায়গায় এটাকেও আমি বলছি যে রাজনৈতিক লড়াইয়ের একটা যদি ময়দান হয়ে থাকে, তারপরে আস্তে আস্তে কি হচ্ছে, এই যে বিজেপির সাংগঠনিক বিস্তারের কথা সঞ্জীব দাসকে লিখেছেন, সঞ্জীব দার পেপারে যেটা বেরিয়েছে, তারা একটা ওখানে সাংগঠনিক অফিস করেছেন ইত্যাদি। এটাও মানে ডেমোক্রেটিক ওয়ার্কের ভেতরেই পরে আমি ধরেই নিলাম। এই জায়গাটাতে কিভাবে বিজেপি ওই জায়গায় যেতে পারলো? খুলতে পারেনি তো অফিস, এখনো অনেক জায়গায় অফিস খুলতে পারছে না, খুললেও তাদের উপর আক্রমণ হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, চরিলাম হয়েছে রিসেন্টলি। এই যে এই জায়গাতে এইগুলির কোন অবস্থাতে এইখানে বসে সমর্থন করি না, আর রাস্তাতে দাঁড়িয়েও করি না, এখানেও করি না, এই আক্রমণ চলবে কেন? যার যার রাইট সেটা করবে। বিজেপি ওখানে সাংগঠনিক একটা অফিস খুলেছেন, কিভাবে খুলতে পারলেন? নিশ্চিতভাবেই যে এই যে তিপ্রামথার কোন জায়গায় তার সাংগঠনিক দুর্বলতা আসতে শুরু করেছে। ওই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড বা ওই যে চুক্তি, এখনো অবধি তো চুক্তি কি হলো সেটা সরকারি ভাবে তো এখনো জানতে পারলাম না, কি হলো, কি কবে থেকে এটা কার্যকরী হবে। সিএএ মানে আস্থা হারাচ্ছে আস্তে আস্তে, আপনি যেটা বলছেন, এই জায়গা থেকে আমার ধারণা, এবং সেটা ক্ষমতাসীন দলের একটা বাড়তি সুবিধা থাকে। আপনার মানে এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা বিজেপিও তো সমালোচনার ঢঙেই দেখছেন। আমরা এই জায়গাটাতে একটু অন্যভাবে যদি দেখি, এই জায়গায় একটা কথা বলে আমি শেষ করছি। দেখুন, কনস্টিটিউশন 125 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেটা আনার কথা, এটা যতক্ষণ না পর্যন্ত আনা যাচ্ছে, এই পর্যন্ত এই যে তফসিলি মানে এই জায়গাগুলিতে, মানে আমাদের ষষ্ঠ তফসিলভুক্ত ইত্যাদি ইত্যাদি জায়গাগুলিতে যে ডিমান্ডগুলি এই আমাদের বুবাগ্রা বা প্রদ্যুৎ কিশোর দেববর্মন করে যাচ্ছেন, ওনার অনেক বেশি জোর দেওয়ার দরকার, অনেক বেশি অ্যাডামেন্ট হওয়া উচিত যে 125 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ইমিডিয়েট আনো, নাহলে উনি যে ডিমান্ডগুলি করছেন এই ডিমান্ডগুলির কোনো অবস্থাতে ফলপ্রসূ রেজাল্ট আসতে পারে না, যার প্রভাব এই আস্তে শিক্ষিত সমাজ কিছু একটা অংশ তো এই ট্রাইবেলদের ভেতরে এখন আছে তো, তারা ব্যাপারটা তো বুঝতে পারছেন কোন জায়গায় যাচ্ছে, যার জন্য ত্রিপুরা মাথার ক্ষেত্রেও কিছু কিছু অংশ বেরিয়ে আসছেন, স্টেটমেন্ট করছেন ওরা, সেটা ওনার বক্তব্যে এই সুযোগটা ক্ষমতাসীন দল নিচ্ছে। সুপ্রিমোর বক্তব্যে কিন্তু সেটা মাঝে মধ্যে তাদের মধ্যে যে ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব চলছে সেটা কিন্তু প্রকাশ্যে আসে, এবং ওনার বক্তব্যই প্রকাশ্যে আসে। এখন প্রশ্ন হচ্ছে একটা জায়গা যেটা আপনারা ধরেছিলেন জায়গাটা, কিন্তু এই যে ত্রিপুরা মাথার ফাউন্ডার বা যিনি সুপ্রিমো, যিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মা, কিন্তু রাজনীতিতে আসে কংগ্রেসের হাত ধরে এখন সেখানে, এবং ওনার পরিবারই কিন্তু কংগ্রেসের ছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে কংগ্রেসের থেকে উনি কারিশমা দেখাতে পারলো না কেন? উনি কেন কারিশমা দেখানোর জন্য আলাদা দল করতে হলো এবং তারপর শাসক দলের সঙ্গে জোট করতে হলো? সেটা কোন জায়গার রাজনীতি? কংগ্রেসের এখানে কোনো ঘাটতি আছে, নাকি এখানে আঞ্চলিক দল করলে একটা নৃগোষ্ঠী অংশের মানুষের মধ্যে বা উপজাতিদের মধ্যে একটা বাড়তি মাইলেজ পাওয়া যায়? এটাই ঘটনা যে কংগ্রেস দলের মধ্যে থেকে উনি যে দাবিগুলি নিয়ে সামনে আনছেন, কংগ্রেসের ভেতরে থেকে এইগুলি তোলা নানান রকম অসুবিধা রয়েছে। সেই যে একটা সর্বভারতীয় দলের পক্ষে এই সব দাবি সবসময় সামনে আনা যায় না, তাই আঞ্চলিক দল করে, এবং এই আঞ্চলিক দল না শুধু এই ক্ষেত্রে একটা, আমি আগেও যেটা বললাম যে এটাকে একটা রাজকীয় দেওয়ার চেষ্টা করেছেন। রাজাকে একটা বড় ভূমিকাতে নিয়ে নিজেকে বুবাগ্রা বলে প্রচার করে, এই যে বুবাগ্রার একটা সেন্টিমেন্ট তৈরি করা, এইটা নিয়ে উনি নিজের প্রভাবটা বিস্তার করেছিলেন, এবং স্বাভাবিকভাবেই যে প্রজাতিদের মধ্যে এরকম একটা সেন্টিমেন্ট থাকা খুব অস্বাভাবিক কিছু না, সেই সেন্টিমেন্টটাকে উনি ব্যবহার করেছিলেন। তার চেয়ে বড় জিনিস যেই কারণে আরো বেশি এটা এতদিন ধরে ইয়ে করতে পেরেছেন, সেটা হলো বিজেপি কিন্তু মানে সেইভাবে আমরা খুব
সক্রিয়ভাবে যে উপজাতি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে সেটা তা আমরা করেনি। অনেকদিন দেখি। শরিক দলের উপর নির্ভর করেছে। যদিও 22 সালের এডিসি ইলেকশনে বিজেপি কিন্তু ফল খারাপ করেছে বলা যাবে না, তারা 10টা আসন জয়ী হয়েছিল। 10টা আসন জয়ী 28টার মধ্যে, সেটা নিশ্চয়ই খারাপ রেজাল্ট নয়, একদম। কিন্তু তারপরেও সাংগঠনিক যে শক্তি বিস্তারের জন্য তেমন কোনো সিরিয়াস অ্যাটেম্প আমরা দেখিনি। সেই দিক থেকে এখন যে তারা হয়তো বুঝতে পেরেছেন যে এই তখন দল প্রদ্যুৎ কিশোরের উপর নির্ভর করেই তাদের রাজনীতিটা চালিয়ে গেছে। আচ্ছা, এখন তারা বুঝতে পারছেন যে এই অন্যের উপর নির্ভরশীলতাটা সবসময় খুব একটা না, এবারে আবার নিজেদেরও একটা করা দরকার, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার প্রয়াস চলছে। সেই চিন্তায় হয়তো দলকে আবার সাংগঠনিক বিস্তারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং আগামী দিনে তারা সেটাকে কতটা সক্রিয়ভাবে কতটা নিয়ে যাবেন তার উপর অনেক কিছু নির্ভর করবে। দলীয় নেতৃত্ব নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছেন। আগামী বছরই এডিসি ইলেকশন হতে চলেছে, সেই ইলেকশনের আগে সব দলই যার যার নিজের প্রস্তুতি করে চলেছে। সেই দিক থেকে এই অ্যাডভান্টেজটা রুলিং পার্টি হিসেবে বিজেপি ছাড়তে চাইবে না। সেখানে তার জন্য তাৎপর্যপূর্ণ ছিল আজকের জনসমাবেশে বা জমায়েতে কংগ্রেসের সেখানে নিগোষ্ঠী অংশের মানুষের উপস্থিতিটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করলাম। অনুষ্ঠানের সময় খুব বেশি নেই। মনোদা, এই যে এই মুহূর্তে গুজরাটে কি হচ্ছে, রাজনৈতিক মহল, সচেতন মহল জানে সেখানে কংগ্রেসে কি চলছে গুজরাটে। এখন দলে যখন বিভীষণদের চিহ্নিতকরণ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয় নেতৃত্বরা, আমরা অনেক সময় শুনেছি যে কংগ্রেস নেতৃত্বরা যারা কেন্দ্রীয় নেতৃত্বের মানে আদেশ মানছেন না বা তারা তাদের মতো করে চলছেন, এখন কেন্দ্রীয় নেতৃত্বদের যে কঠোর মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, এবং আজকের যে তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসের নেতৃত্ব, আপনি শুরুটা যা দিয়ে করেছিলেন, যে আমরা দেখেছি প্রথম সারির নেতৃত্বরা, বিধায়ক এবং প্রথম সারির নেতৃত্বরা সবাই আজ মঞ্চে ছিলেন, তাতে কংগ্রেসের কর্মী সমর্থকরা কতটা উজ্জীবিত হবে বলে আপনার মনে হয়? এবং আগামী দিনে কংগ্রেস, আমরা বাম আমলে আমরা শুনতাম, কটাক্ষ করা হতো যে কংগ্রেস ভোট পাখি, নির্বাচনের আগে কংগ্রেস বেরিয়ে আসে এবং সারা বছর কংগ্রেস আর কোনো দেখা থাকে না, কোনো ধরনের কর্মসূচি থাকে না, এবং কংগ্রেস নতুন করে সংগঠিত হচ্ছে বলে নেতৃত্বরা বলছেন। বিভিন্ন ধরনের শাখা, তাদের শাখা সংগঠন সেলগুলো আবার নতুন করে উজ্জীবিত হচ্ছে এবং সেখানে নতুন নতুন মানুষ কমিটিতে, নতুন মুখ আসছে। কি মনে করেন কতটা উজ্জীবিত হবে? এবং মানে রাজ্যে এবং কেন্দ্রে কংগ্রেসের, আমাদের এই রাজ্যে কংগ্রেসের সরকার নেই অনেক দিন, কেন্দ্রেও প্রায় 10 বছর হয়ে গেল, 14-র আগে ছিল, 11 বছর চলছে, ক্ষমতায় নেই। আমরা এর আগে ক্ষমতায় না থাকার পরিপ্রেক্ষিতে কংগ্রেসকে দেখতাম একেবারে নীরব, কোনো কিছুতেই ওদের কোনো হুঁশ থাকতো না। এই প্রথম গত 3-4 মাসে দেখছি কংগ্রেস বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে, কাজ করছে বিভিন্ন জায়গায়, এবং দেখবেন আমরা মাঝে মাঝেই আমরা পত্রপত্রিকা দেখছি, আমি বন্যার পরবর্তী সময়ে গিয়ে অনেক জায়গায় গেছি, গিয়েও দেখেছি ওদের মানে সংগঠিতভাবে কংগ্রেসের লোকজন বন্যার ত্রাণে নেমেছেন, আমি দেখেছি। কিছু কিছু দল বদল করে তাদের দিকে আসছেন, সেই পেপারে স্টেটমেন্টও ওরা করছেন, মানে ব্যাপক রেকর্ড সংখ্যক প্রেস কনফারেন্স করছেন। এগুলি কিন্তু সাংগঠনিক ব্যাপারে কি সাবরুম টু ধর্মনগর, তাদের একটা মানে বিভিন্ন জায়গায় তাদের একটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আজকে 3-4 মাস ধরে। এটা কিন্তু সাংঘাতিক বিষয়। গুজরাটের কথাটা বলছেন, আমি একটু পরে আসছি। এটা কিন্তু ইদানিংকালে কংগ্রেসের ক্ষেত্রে সাংগঠনিক দিক থেকে এটা নড়ে চড়ে বসার, সঞ্জীব দা যেটা শুরু করেছিলেন, এটা ভালো দিক, গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কংগ্রেসের যে সাংগঠনিক যে নেতৃত্ব, তারা বিভিন্ন জায়গায় অ্যাসল্ট হচ্ছেন, এটা রাজনৈতিক দিক থেকে কিন্তু ভালো দিক, কারণ কাজ করতে যাচ্ছেন বলে অ্যাসল্ট হচ্ছেন, বাড়িতে বসে থাকলে অ্যাসল্ট হচ্ছেন, প্রমাণ হচ্ছে কাজ করছে বলে কাজ করবে অ্যাসল্ট। এই যে বিষয়টা মামলা টামলা হচ্ছে, এটা আমি অন্যভাবে বললাম। যাই হোক, আপনারা অভিযোগ করেছেন ওনারা আজকে সমাবেশ থেকে অভিযোগ করা হচ্ছে, গতকাল উদয়পুরে গোমতী জেলার ভালো দিক, এই মানে সাংগঠনিক দিক থেকে একটা ভালো দিক। গুজরাটের যেটা কথা বলছেন, আমরা অনেক দিন ধরেই লক্ষ্য করছি যে সাধারণভাবে ভারতের রাজনীতিবিদরা যেভাবে চলেন
যেভাবে মানে অবসর টাইম তো এই টাইমটাতে, তো এই টাইমটাতে যেভাবে চলেন রাহুল গান্ধী কিন্তু এভাবে চলছেন না। এবং আপনি গত 30 বছরে দেখুন কংগ্রেসের মানে যে কোনো পদাধিকারী দেখুন, যে কোনো জায়গায় গিয়ে সাংগঠনিক কোনো বক্তৃতায় উনি নিজের দলের লোকরা একটা ওপেনলি বলছেন যে এখানে মঞ্চে যারা বসে আছেন, আমি একটা কোট বুঝছি, মঞ্চে যারা বসে আছেন এরা সব বব্বরসের মানে সাংঘাতিক আক্রমণকারী বাঘ এরা, আর কিছু আছেন ভয়ে মুখ চুন করে বসে আছেন, অ্যাক্টিং করে দেখাচ্ছেন। আর এই মুখ চুন করার ভেতরে কিছু মানুষ বিজেপির সঙ্গে লাইনে আছেন, তারা চলে যান। এই যে বিষয়গুলি আমরা আইডেন্টিফাই করছি, এই কথাটা গত 30 বছরে আপনি শোনেননি কংগ্রেসের কাছে। আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে রাহুল গান্ধী মানে গালাগালির মুখ্য আপনি দেখবেন, যদি আপনি বিজেপির নেতা মানে প্রধানমন্ত্রীর যদি সমালোচনা করেন, তাহলে বিজেপি যে তার কাউন্টার অ্যাটাকটা করছে রাহুল গান্ধীকে সামনে এনে, সাধারণ পাবলিক বলুক বা না বলুক প্যারালালি দাঁড় করিয়ে দিচ্ছে কিন্তু বিজেপি রাহুল গান্ধীকে সমালোচনার দিক থেকে। স্বাভাবিকভাবেই কেন করছে, কারণও আছে, কারণ একটা নতুন ভাবে উনি চলাচল করতে যাচ্ছেন। আজকে নাপিতের দোকানে ঢুকে পড়ছেন, এই যে সাধারণভাবে কংগ্রেসকে রিফাইন করার একটা প্রয়াস অন্যভাবে করছে, পারবেন কি পারবেন না সেটা পরের বিষয়, কিন্তু একটা চেষ্টা করছেন। এই সমালোচনাটা এই জায়গাটাতে, এই আগরতলা শহরের যে সমাবেশটাতে আপনি যে প্রশ্নটা রাখলেন, এটা একটা প্রভাব পড়েছে। এই যে সমস্ত মানে প্রথম সারির নেতৃত্বরা যে মঞ্চে থাকেন, এটা পেছনে অন্য কারণ আছে, কেন্দ্রীয় নেতৃত্ব দুই একজন উপস্থিত আছেন, এটা একটা কারণ। সামনে মানে ত্রিপুরা রাজ্যে ভোট না থাকলেও অন্য জায়গায় ভোট টোটের ব্যাপার আছে। এই সমস্ত ব্যাপারগুলি যাতে প্রচারে না যায়, সমস্ত প্রচারে যাতে যায়, আমরা সবাই একত্রিত আছি, এটাও একটা দিক আছে। পাশাপাশি সংগঠিতভাবে সেন্ট্রাল যে লিডারশিপ তাকে বোঝানো যে আমি সংগঠিত রাখতে পেরেছি, সেই দিক থেকে নিশ্চিতভাবেই যে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস শাহ সেই কৃতিত্ব দাবি করতে পারেন। ওকে, সঞ্জীববাবু, এখানে অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, একই প্রশ্ন আপনার কাছে রাখবো যে রাজ্যে যখন দুটো সংগঠিত দল পাশাপাশি কাজ করছে, রাজনৈতিক কর্মসূচি করছে, সেখানে সেটা বিজেপি হোক বা সিপিএম হোক, সেই জায়গায় কংগ্রেসকে সংগঠিত হতে বাধ্য করছে কি রাজনৈতিক পরিবেশ? হচ্ছে কি যে সাংগঠনিক যে ক্যারেক্টার, কংগ্রেসের সঙ্গে বিজেপি বা সিপিএম এর একটু তফাৎ রয়েছে। যেমন এই দুইটা দলই হচ্ছে ক্যাডার বেসড পার্টি, আর কংগ্রেস সেইভাবে একটা মাস প্ল্যাটফর্মের মতো দল প্রথম থেকে, এটা নতুন কিছু না, সবসময়। সেইখানে এই যে তাদের একটা ক্যাডার বেসড করা দরকার, যেমন বিজেপি যেটা করলো, সিপিএম এর যে কঠোর ক্যাডার বেস সেটাকে সেই অর্থে সেটাকে কাউন্টার করার জন্য 18 নির্বাচনের আগে অত্যন্ত একটা দক্ষতার সঙ্গে, অত্যন্ত কৌশলের সঙ্গে একটা ইয়ে করলো, যে পৃষ্ঠা প্রমুখ একটা নতুন ইয়ে এনে দিল, সেখানে একটা নতুন, এটাকে আসলে তাদের ক্যাডার বেস হয়ে গেল। তখন এই যে দুই ক্যাডারের বেসের মধ্যে লড়াইয়ে কংগ্রেস অনেকটা, শুধু ত্রিপুরাতে না সারা দেশেই কংগ্রেস একটা পিছনে পড়ে গেছে। সেই দিকে সেই চর্চাটা রাহুল গান্ধীরা অনেকবার বলেছেন যে তারাও দলের মধ্যে একটা ক্যাডার বেস তৈরি করার চেষ্টা করবেন, কিন্তু সেই চেষ্টাটা যে খুব একটা সাফল্য লাভ করেছে এখন পর্যন্ত তার কোনো দেখা যাচ্ছে না। তবে দলেরা প্রয়াস করছে, তারা সেই ক্যাডার বেস না গিয়ে যে মাস মুভমেন্টের মধ্য দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আবার জনগণের কাছে পৌঁছানোর জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আর এটা আগামী দিনে কতটা সফল হবে তার উপরই নির্ভর করবে কংগ্রেসের আগামী দিন সাংগঠনিক শক্তি কতটা বৃদ্ধি পাবে তার উপর। অবশ্যই একটা শেষ প্রশ্ন, রাজ্যের মানুষ আজকের এই জমায়েত দেখে কি কংগ্রেসের উপর আস্থা রাখতে পারবেন বলে মনে করছেন? এক্ষুনি বলার মতো জায়গায় আসেন। আমার যা মনে হয়েছে এক্ষুনি যে এখনো দুটো দলের ভেতরে চিন্তা ভাবনা চলছে, বিজেপি এবং সিপিআইএম মানে বামফ্রন্ট, এদের মধ্যেই চিন্তা ভাবনা চলছে প্রত্যেক দলেরই। তবে এই চারটে জনসভায় আপনি চারটে দলের কথা বললেন, ওই চতুর্থ দল হিসেবে কংগ্রেসের কথা বললেন, যেহেতু চারটে দলই কিন্তু মাঠে নেমেছে, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে শুভ। যারা যদি কেউ মনে করে খুব ইম্পর্টেন্ট বিষয়, কোনো নির্বাচন নেই ইদানিং কালে, এখনো ঘোষিত হয়নি, যদিও আছে ত্রিপুরা রাজ্যের আপনি গত 25 বছরের নির্বাচন ছাড়া এই ধরনের কার্যক্রম, এরকম কার্যক্রম মানে সাংঘাতিক রকম ভাবে এই দেখা গেল। এবং আমি সঞ্জীবদার সঙ্গে আবার একমত হচ্ছি যে হ্যাঁ,
গণতন্ত্রের ক্ষেত্রে একটা অত্যন্ত শুভ। এই বিষয়টাই বজায় থাকুক, প্রত্যেক দলই তার রাজনৈতিক কর্মসূচি পালন করুক। এটা আমাদের সাংবাদিকদেরও জন্য সুবিধা হয়, অনেক কিছু খবর টবর আমরা বার করতে পারি, আমাদেরও লেখালেখির পরিসর বাড়ে, এবং নিশ্চিতভাবেই এই রাজ্যের মানুষও বাছাই করার সুযোগ পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। কংগ্রেসের সমাবেশ থেকে আমরা অবশ্যই রাজনীতিতে অনেক ধরনের নতুন দিক খুলতে পারে বলে অনেকেই আশা করছেন, এবং সেগুলো নিয়ে আগামী দিনে অবশ্যই আপনাদের সঙ্গে আমরা আরো আলোচনায় বসবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। সঞ্জীব বাবু আপনাকে ধন্যবাদ, বাবু আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলতি বছর 29শে জানুয়ারি দলের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে একটি প্রকাশ্য সমাবেশ করেছিল সিপিএম। বিরোধী দলের সেই জমায়েতের পর রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছিলেন পিছিয়ে থাকবে না অন্যান্য দলগুলো। বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9ই মার্চ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভা করে শাসক দল বিজেপি। তার আগে তিপ্রামথাও একটি সমাবেশ করে। 11ই মার্চ জমায়েত করল কংগ্রেস। এই সমাবেশ, জনসভা এবং জমায়েতগুলো আগামী দিনে রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা অবশ্য সময় বলবে। 2028 বিধানসভা নির্বাচনের আগে কোন দল কতটা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে পারলো সেটাই এখন দেখার। সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।